নিহিলা চোখ খুলে ফেলল, চমকে আশেপাশে তাকালো। রাহান ভাইয়ের কণ্ঠস্বর না? তবে কই, আশেপাশে তো দেখা যাচ্ছে না। নিজে ভুল শুনেছে ভেবে সামনে তাকাতেই দেখলো সত্যি সত্যি একটা গোলাপের ডাল পড়ে আছে, যেটা অনেক পরিমাণ কাঁটাযুক্ত। সামনে পা বাড়ালে আসলেই অনেক ক্ষত হতো। নিহিলা ডালটি হাত দিয়ে তুলে নিল। কি মনে করে ওপরে তাকাতেই দেখলো রাহান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নিহিলা মনে মনে খুশি হলো। মানুষটা আসলে নিজেকে যেমন উপস্থাপনা করে তেমনটা মোটেও নয়। নিহিলা হেসে ধন্যবাদ দিতে যাবে তখনই রাহান ব্যালকনি থেকে প্রস্থান করলো। প্রতিবারের মতো নিহিলা আবারও বিড়বিড় করে বলে উঠল, মানুষটা এমন অদ্ভুত কেন? নিহিলা ঘাসের ওপর বসে পড়ল। দেখতে দেখতে মাঝে অনেকগুলো মাস কাটিয়ে দিয়েছে সে। অদ্ভুত হলেও এটাই সত্যি যে এখন আর একটুও কষ্ট হয় না নিহিলার। একদম নিজের মতো করেই থাকছে। একটা উৎফুল্ল কাজ করে যে সাফাত ভাইয়ের প্রতি, এখন আর সেই আগের অনুভূতিটা হয়তো নেই। মানুষটাকে মাঝে মাঝে মনে পড়লেও নিহিলা নিজেকে বেশ সংযত করে নিতে পারে। ইদানিং এখন আর মনে পড়ে না, অত খারাপও লাগে না। উল্টে এখন এই মানুষগুলোকেই তার আপন মনে হয়। আর মাত্র কয়েক মাস আছে, এরপরই তার দেশে ফিরে যেতে হবে। একদিকে খুশি লাগছে এই ভেবে যে মা, বড় বাবা, রিহি এদের সাথে অনেক দিন পরে মিলবে, কিন্তু আরেক দিকে এই পরিবারের জন্য খারাপ লাগছে। সে তো থাকতে পারবে না, মায়া জন্মে গেছে। ঘরের প্রতিটা মানুষ তাকে অনেক যত্ন করে, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই তার ছোটোখাটো বিষয়েও খেয়াল রাখে। এই তো যেমন এই গম্ভীর মানুষটাও তাকে সামান্য কাঁটার আঁচ থেকে বাঁচিয়ে দিল। অথচ এমন কিছু সে অন্যদের থেকে আশা করলেও এই মানুষটার কাছ থেকে কোনো দিন করেনি। পরক্ষণে কি যেন মনে হতেই নিহিলা ভাবনাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। এত ভাবার কি আছে? হয়তো মানুষটা ব্যালকনিতে দাঁড়িয়েছিল, কাঁটা দেখেছে বিধায় বলেছে। সেই একই জায়গায় নিহিলা নিজে থাকলেও বলতো, কিন্তু তবুও বাঁচিয়েছে তো। সে এই পরিবারের সবার মায়া কিভাবে ছোটাবে বুঝতে পারছে না। আরও কয়েকটা দিন কেটে গেল। সাফিক আহমেদ নাস্তা শেষ করেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাহানও নাস্তা শেষ করে উঠে দাঁড়ালো। ট্রাউজার পরিহিত অবস্থায় রুমে না গিয়ে সদর দরজার দিকে অগ্রসর হতে দেখে রিনা আহমেদ ডাক দিলেন, রাহান বাবা, কই যাচ্ছিস? বাগানে একটু হাঁটবো। বলেই রাহান বেরিয়ে গেল। বড় ভাইয়ের কথা শুনে অরিন আর আহান অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। তাদের ভাই হয়তো বদলে যাচ্ছে, কারণ আজ পর্যন্ত রাহান কোনো দিন বাগানে হাঁটাহাঁটি করেনি। রাহান অবসর সময়টা রুমেই কাটিয়ে দিত, কিন্তু ইদানিং বাগানে হাঁটাহাঁটি করে। আহান ভ্রু কুচকালো। কি ব্যাপার মা? রোহান ব্রো, এর ইদানিং কর্মকাণ্ড তোমাকে ভাবাচ্ছে না? ছেলের কথা শুনে রিনা আহমেদ তাকালেন। বোঝাই যাচ্ছে তিনিও রাহানের যাওয়ার দিকে তাকিয়ে এটাই ভাবছিলেন, কিন্তু আহানকে প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি টেবিল থেকে নাস্তার প্লেটগুলো নিয়ে রান্নাঘরে যেতে যেতে বললেন, সবসময় একই থাকা লাগবে নাকি? সামনে বিয়েও দেওয়া লাগবে, তখনও কি এমন থাকতে পারবে নাকি? মায়ের কথা শুনে আহান অরিন নিহিলার দিকে তাকিয়ে হাসল। নিহিলা নিজের মতো করেই নাস্তা খাচ্ছে। মনে হচ্ছে এই মুহূর্তে খাবার ছাড়া বাইরের আর কোনো জিনিসের প্রতি তার আগ্রহ নেই। অরিন আহান দুজনেই খুশি হলো। ভাই অন্তত একটু হলেও নিজের রুম ছেড়ে বের হতে শুরু করেছে। তার এই বদলে যাওয়া মানে গম্ভীর খোলস ছেড়ে আস্তে আস্তে বের হওয়া। কিছুক্ষণ পরেই রাহানকে ফিরে আসতে দেখে ওরা গল্প বন্ধ করলো। তাকে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ঢুকতে দেখে অরিন আহান এগিয়ে গেল। কি হয়েছে ভাইয়া, খালি পায়ে কেন? অরিন বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করতেই রাহান হাত উঁচিয়ে থামালো। সে নিজেকে শান্ত করে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। বলেই পাশ কাটিয়ে রুমে যেতে নিচ্ছিল, কিন্তু নিহিলা পথ আটকে দিল। সে বেশ বুঝতে পারছে যে মানুষটার কষ্ট হচ্ছে, কিন্তু নিজের গম্ভীর ভাবের জন্য বলতে পারছে না। নিহিলা রাহানের পায়ের কাছে বসে পড়তেই রাহান 2 কদম পিছিয়ে গেল। সে আরেকটু এগিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সে পায়ে হাত দিতেই রাহান পা পিছিয়ে নিল। একটু দাঁড়ান, বলেই নিহিলা গভীর চোখে পর্যবেক্ষণ করতে নিল। সে বেশ বুঝতে পারছে কোনো কাঁটা টাইপ কিছু পায়ের আঙ্গুলে ঢুকেছে। এভাবে চলে গেলে ক্ষত ভেতরে ভেতরে আরও বাড়বে।
কাঁটাটা ফেলা লাগবে, নয়তো ক্ষতস্থানে বাড়াবাড়ি রকমের কষ্ট হবে। ছোটবেলা থেকে সে অনেক জায়গায় দৌড়ঝাঁপ করত, বিধায় এসব সম্পর্কে অবগত। ছাড়া একটু পরিষ্কার করে নিলেই হবে। বলেই রাহান যেতে নিলে নিহিল আবারও আটকে দিল। পরিষ্কার করলে হবে না, এখানে কাটা আছে, ওইটা তুলতে হবে, না হয় ব্যথা বাড়বে। নিহিলার কথায় রাহান চুপ রইল। তুমি কাটাও তুলতে পারো? আহান অবাক হয়ে জিজ্ঞেস করতে নিহিলা জবাব দিল, ছোটবেলায় কত লাফাতাম, প্রথম দিকে এমন কাটা ফুটলে কেঁদে কেঁদে মাকে বলতাম। মা প্রথমে ধমক দিত, কিন্তু পরে নিজেই তুলে নিত। এরপরে কাটা ফুটলে মাকে আর এসে বলতাম না, নিজেই তুলে নিতাম। কারণ ভাবতাম যতদিন এরকম দৌড়ঝাঁপ করব ততদিন এরকম আহত হব, তাই নিজে তুলে নেওয়া ভালো। এভাবে অভ্যেস হয়ে গিয়েছিল। তুই কিভাবে বুঝেছিস যে এখানে কাটা আছে? অরিনের কথা শুনে নিহিলা তাকালো। ওনার হাঁটার ধরন দেখে বুঝেছি যে প্রতি কদমে কদমে উনি এক জায়গায় সুচালতায় ব্যথা অনুভব করছেন। নিহিলার কথা শুনে আহান আর অরিন দুজনে দুজনের দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। অরিন বলে উঠল, বাবা, তুই ভাইকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করেছিস? অরিনের কথা শুনেই আহান ভাবুক কণ্ঠে বলে উঠল, আসলেই, কই আমি হাঁটলে তো অত পর্যবেক্ষণ করো না। আহান, অরিন? রাহানের কণ্ঠস্বর পেতেই তারা চুপ হয়ে গেল। তারা তো ভুলেই বসেছিল যে এখানে তাদের ভাই দাঁড়িয়ে আছে। নিহিলা খুব সন্তর্পণে কাঁটাটা বেরিয়ে আনলো। কাঁটা বেরিয়ে আনতেই রক্ত চলে আসলো। নিহিলা অরিনকে টিস্যু আনতে পাঠালেই রাহান পকেট থেকে সেই সাদা নীল মিশ্রণের রুমালটা বের করে সেই জায়গা থেকে রক্ত মুছে নিল। নিহিলা রুমালটির দিকে তাকালো। নিহিলার তাকানো রাহান বুঝতে পেরে রুমালটা আবারও পকেটে রেখে রুমের দিকে পা বাড়ালো। নিহিলা উঠে দাঁড়ালো। দেখেছো, তোমার ভাই একটু কৃতজ্ঞতাও প্রকাশ করলো না। কি জানি, হয়তো পরের সে বেশি করে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। বলেই আহান অরিন একজন আরেকজনের সাথে মিলিয়ে হাসতে লাগলো। নিহিলা ভ্রু কুঁচকে তাকাতেই চুপ হয়ে গেল। বলছি না, ভাই মানুষের সাথে মানাবে তেমন কাপড়ই আনবে। বলেই অরিন নিজের দিকে তাকালো। দেখ তো আমাকে কেমন লাগছে। নিহিলা জামাটা রেখে অরিনের দিকে এগিয়ে আসলো। অরিনেরটা সাদা আর হালকা লালের মধ্যে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে তোকে। তোকেও লাগবে। বলেই অরিন নিজের জামাটা আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। এগুলো কেন এনেছেন? কি জানি, এনেছে, খুশি হয়েছি অনেক। বলেই অরিন মাকে দেখাতে চলে গেল। নিহিলা ভাবনায় পড়ে গেল। হুটহাট মানুষটা এমন কর্মকাণ্ড করে, আবার পরক্ষণেই নিজের বোকামতে গালি দিল। হয়তো জামা সুন্দর লেগেছে বিধায় বোনের জন্য নেওয়ার সময় নিহিলার জন্যও এনেছে। এতে এত ভাবার কি আছে? নিহিলা শোন, বিকেলে জামাটা পরে তৈরি হয়ে নিবি। অরিন দ্রুত পদে রুমে এসে নিহিলার উদ্দেশ্যে কথাগুলো বলে উঠল। কেন? রাহান ভাইয়া কোথাও নিয়ে যাবে। রায়হান ভাই? নিহিলা ভাবনায় চলে গেল। এই একটা মানুষকে সে ঠিক চিনে উঠতে পারে না। এমন গম্ভীর মানুষের সাথেও ঘোরা যায় নাকি? আমি যাব না। কেন? তোর যে গম্ভীর ভাই একটু বেশি কথা বললেও ধমক দেয়। এমন মানুষের সাথে যাওয়া মানে জেনে শুনে কুমিরের লেজে পা দেয়া। আনন্দটাই মাটি। তুই কি আমার ভাইকে অপমান করছিস? অরিন ভ্রু কুচকে তাকাতেই নিহিলা এগিয়ে আসলো। তুই নিজেই তো জানিস আনন্দ মাটি হবে, সেটার কথা বললাম। তা ঠিক, কিন্তু এইবার বাবা মা সহ যাচ্ছে, সুন্দরভাবে কাটাতে পারবো। বলেই সে নিহিলার দিকে তাকালো। আমার ভাই কিন্তু অতটাও খারাপ না, তুই যেমনটা মনে করছিস। মাঝে মাঝে আমরা অতিরিক্ত খুশি হয়ে লাফালেও ডাক দেয় না। কই যাবি তো? জানি না এখনো। বিকেলে সবাই তৈরি হয়ে নিল। নিহিলা রাহানের দেওয়া কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই রংটা তার একসময় পছন্দ ছিল, কিন্তু এখন আর পরতে ইচ্ছে করে না। কিন্তু কেউ একজন খুশি হয়ে উপহার হিসেবে এনেছেন, না পরলে কেমন দেখায় তা ভাবতে গিয়েই পরক্ষণেই জবাব মিলল। নিহিলার এসবে কারোর ধ্যান থাকবে না। রাহান ভাই নিজের বোনের জন্য কিনতে গিয়ে আরেকটা মেয়ে আছে ভেবেই নিয়েছে। বলতে গেলে দায়ে পড়ে নিয়েছে। এতে সে মেয়ে জামাটা পরলো কি ফেলে দিল, এতে মানুষটার কোনো কিচ্ছু আসে যায় না।
অন্তত রাহান ভাইয়ের কাছে এসব কোনো কিছু না। নীলা দীর্ঘক্ষণ মনের সাথে যুদ্ধ করে অবশেষে কাপড়টা রেখে দিল। এটা সে পরবে না। সে আলমারি থেকে আরেকটা কুর্তি বের করে সামনে দিয়ে বেনুনি এনে আগের নিয়মেই তৈরি হলো। অরির রুমের বাইরে থেকে নিহিলাকে ডাক দিয়ে নিচে নেমে গেল। নিহিলা দ্রুত পথে রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল সামনে বরাবর রাহান ভাইও এসে দাঁড়িয়েছে। বোধহয় উনিও মাত্রই রুম থেকে বেরিয়েছে। নিহিলা রাহান আগে নেমে যাওয়ার জন্য সরে দাঁড়ালো, কিন্তু তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। আর ধরো। রাহান ভাইয়ের কণ্ঠস্বর পেয়ে নিহিলা তাকালো। তিনি 2 হাত পকেটে রেখে সামনের দিকে তাকিয়েই কথাটা বলেছেন। এমনিতেই। সবসময় গাঢ় নীল কালো এইসব জামা পরো, খুবই অশুভের মতো। মাঝে মাঝে বদলিয়ে পরো, ভালো লাগবে। বলেই তিনি নিচে নেমে গেলেন। আর নিহিলা ওইভাবেই ঠায় দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না, এমন কথা তাও রাহান ভাই বলছে। এমন অদ্ভুত চরিত্রের মানুষ অন্য কারোর জামার রঙের দিকেও খেয়াল দেয় নাকি? সে কি বুঝে নেমে যেতে পা বাড়াতে নিতেই থেমে গেল। অরিন নিচ থেকে ডাক দিচ্ছে। অরিন কিছুক্ষণ অপেক্ষা করে বলে নিহিলা আবার রুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণের মধ্যেই রাহানের আনা সেই হালকা গোলাপি সাদা মিশ্রণের কাপড়টি পরে নেমে আসলো নিহিলা। চেরি ব্লসম। জাপানিরা অপেক্ষায় থাকেন এই বসন্তের জন্য, কারণ হাজারো চেরি ফুলের কুঁড়ির প্রস্ফুটনে আগমন ঘটে এই সময়ে। জাপানের বসন্তের প্রধান আকর্ষণ হলো চেরি ফুল। সাধারণত গোলাপি, সাদা ও লাল রঙের ফুলের প্রাধান্য বেশি দৃষ্টিগোচর হয় চেরিতে। এক বিচিত্র ধরনের পাপড়ি দেখা যায় ফুলগুলোতে। সেই সঙ্গে গাছে গাছে আনন্দে মেতে ওঠে পাক পাকালি ও হরেক প্রজাতির রঙিন প্রজাপতিরা। এই সময়ে জাপানের প্রতিটি প্রান্তে হয়ে ওঠে চেরি ফুলের স্বর্গরাজ্য। হাজার বছর ধরে এই ফুলকে নিয়ে জাপানিরা রচনা করে চলেছে চিত্রকর্ম, সাহিত্যকর্ম, গান সহ অনেক কিছুই। চেরি যেমন বসন্তের আগমনী গান শোনায়, তেমনি চেরি ফুলের মাধুর্য জাপানিদের চিন্তা, চেতনা ও সৌন্দর্যবোধের যোগান দেয়। নিহিলা গাড়ি থেকে নেমেই উৎফুল্ল হয়ে গেল। কি সুন্দর! এতদিন শুধু ভিডিও ছবি হিসেবে দেখে মনের তৃষ্ণা মেটাতো, আজ পুরোপুরি সামনে। চারিদিকে মানুষে কিচকিচ করছে। এটি মূলত ব্লসম ফেস্টিভ্যাল হানামি নামে পরিচিত, যেটির অর্থ ফুল দেখা। এটি জাপানের একটি ঐতিহ্যের মতো হয়ে গিয়েছে। প্রায় সব মানুষই তাদের পরিবার, পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ফুল ফোটানো উপভোগ করতে আসেন অথবা প্রিয়জনদের সাথে সময় কাটাতে আসেন। নিহিলা তাকিয়ে দেখলো পাশেই একটি সরু নদী বয়ে যাচ্ছে। নদীর পাশেই চেরি ফুলের গাছের বিশিষ্ট লাইন, আর সেই গাছে সাদা গোলাপি চেরির সমাহার। নিহিলা আশেপাশে তাকিয়ে দেখলো চারপাশে অনেক মানুষের দল। এক এক দলে এক এক আড্ডা। কোনো দল কথা বলতে বলতে উচ্চস্বরে হেসে সময়টা ভালোভাবে উপভোগ করছে, আবার কোনো দল চুপচাপ বসে থেকে সময় উপভোগ করছে। নিহিলা অদূরে তাকিয়ে দেখলো এক বৃদ্ধ আর বৃদ্ধা নদীর কিনারায় বসে সময়টা উপভোগ করছে। তার ভালো লাগলো ভীষণ। তাদেরকে ক্যামেরাবন্দি করে নিয়ে সে আবারও পরিবেশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। নিহিলা একটু অদূরে গিয়ে দাঁড়ালো। প্রায় অনেক মানুষ এখানে। সবাই এই স্থানটাকে বেছে নেওয়ার কারণ সে খুঁজে পেল। এই তো এই স্থানটা হয়তো বেশি মন কাড়া, কারণ পাশেই একটি নীরব নদী বয়ে গিয়েছে। এক পাশে নদী আর নদীর পাশে সাদা গোলাপি মিশ্রণের চেরি ব্লসম গাছের বিশিষ্ট লম্বা লাইন, যেগুলোতে ফুলের সমাহারে ভরে গিয়েছে। নিহিলা আশেপাশে তাকিয়ে বুঝতে পারল সবাই এই সময়টাকেই হয়তো বেশি উপভোগ করে। তাই হয়তো রাহান ভাইও এই জায়গাটাতে নিয়ে এসেছে। রাহানের কথা মনে পড়তেই সে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। প্রতিটি জায়গায় গোল টেবিল ঘিরে ঘিরে মানুষ বসে আছে। নিহিলা সামনে তাকাতে নিতেই দেখলো তার একটু দূরেই রাহান পকেটে হাত গুটিয়ে নদীর দিকে তাকিয়ে আছে। নিহিলা আর ঘাটালো না, সে এগিয়ে গিয়ে অরিন আর আহানের সাথে বসলো। অরিন আর আহান তাদের বাবা মায়ের ছবি তুলে দিচ্ছে। আহান এক এক অঙ্গভঙ্গি শিখিয়ে দিচ্ছে, আর রিনা আহমেদ লজ্জায় গুটিয়ে যাচ্ছেন। আরে মা, এই ভঙ্গিমাটা করো বলেই আহান নিহিলার কাঁধের ওপর হাত দিয়ে দেখিয়ে দিল। তোদের এমন ভঙ্গিমা আমি পারবো না। আরে মা, একটু আধুনিক হও। দেখছো না বাবা কত আধুনিক হয়ে যাচ্ছে।
বলেই আহান বাবাকে চোখ মারল। ছেলের কথায় শফিক আহমেদ ভাব নেওয়ার ভঙ্গিমা করে দাঁড়ালো। তা দেখে দূরে থাকা নিহিলা হেসে দিল। তোরা ছেলেমেয়েরা এত বেহায়া কবে থেকে হলি? বলেই রিনা আহমেদ স্বামীর দিকে চোখ পাকিয়ে তাকালেন। তুমিও এদেরকে আস্কারা দিচ্ছ? স্ত্রীর কথায় শফিক আহমেদ আরেকটু ভাব নেওয়ার ভঙ্গিমা করে দাঁড়ালেন। ওরা তো সত্যিটাই বলেছে। বলেই তিনি বুকের ওপর দুহাত রাখলেন। দেখেছো তোমার স্বামী দিন দিন কত সুন্দর হচ্ছে। তোমার তো গর্ব করা উচিত। তা না করে তুমি ছেলে মেয়েদের ধমকাচ্ছ। এটা কিন্তু ঠিক না রিনা। স্বামীর কথায় রিনা আহমেদ তোয়াক্কা না করে আহানের দিকে রাগী চোখে তাকালো।